চর্মরোগ ও মানসিক রোগ অন্যান্য প্যাথিতে এই ট্রিটমেন্ট খুবই একেবারে নেই বললেই চলে। এবং এই রোগগুলোর সত্যি কথা বলতে কি ট্রিটমেন্ট করাও খুব কঠিন। যাই হোক, আজকে যে কথা বলবো সেটা হচ্ছে চর্মরোগ প্রসঙ্গে। এই চর্মরোগ হোমিওপ্যাথিতে আরোগ্য হয় বেশিরভাগ ক্ষেত্রেই। আর এই চর্মরোগকে আরোগ্য করতে হোমিওপ্যাথিতে আভ্যন্তরীণ ওষুধ ছাড়া বাহ্যিক কোনো ওষুধ অর্থাৎ মলম বা অন্য কোনো কিছু ব্যবহার করা যায় না, সেটা আমরা জানি প্রত্যেকেই। কিন্তু ঘটনা হচ্ছে যে হোমিওপ্যাথি ওষুধে রোগ বাইরে বেরিয়ে আসে, চর্মরোগ বাইরে বেরিয়ে আসে। অনেক চিকিৎসকদের মধ্যেও এমন ধারণা আছে যে চর্মরোগ বাইরে বের হয়ে আসে কিন্তু তাকে আরোগ্য করা যায় না বা সারানো যায় না। আবার অনেকে বলে যে চর্মরোগ শুধু বাইরে বের করে দেওয়া হচ্ছে, তাতে সারুক আর নাই সারুক তাতে কিছু যাবে আসবে না। কিন্তু ঘটনা হচ্ছে যে চর্মরোগ তার যদি কোনো কষ্ট থাকে, অর্থাৎ রোগী যদি অন্তরে সুস্থ অনুভব না করে, তাহলে তার ট্রিটমেন্ট তো করতেই হবে। এই ট্রিটমেন্টটা কেন বা কীভাবে করতে হবে, কেন আরোগ্য হয় না, কেন সময় লাগে, এসব প্রসঙ্গে আমাদের মনে প্রশ্ন জাগা উচিত। এখন দীর্ঘদিন ধরে চর্মরোগে ভুগছে কিন্তু আরোগ্য হচ্ছে না কেন, এই যে প্রশ্নটা, এটা আমাদের অর্গানন এবং ক্রনিক ডিজিজ ছাড়া আর কোথাও উত্তর পাওয়া যাবে না। চর্মরোগে ক্রমাগত অ্যাগ্রাভেশন হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, আরোগ্য হচ্ছে না কেন? এই কেন উত্তর খুঁজে আমরা করি কি, ক্রমাগত ওষুধ পরিবর্তন করতে থাকি। তাতে চর্মরোগ আরোগ্যের পরিবর্তে আরও জটিলতা ধারণ করে। এ সম্বন্ধে আমাদের ক্রনিক ডিজিজ এবং অর্গানন সম্বন্ধে যদি সুনির্দিষ্ট ধারণা থাকতো বা থাকে, তাহলে কিন্তু কখন অ্যাগ্রাভেশন হবে বা বাইরে বেরিয়ে আসবে চর্মরোগগুলো এবং সেই অ্যাগ্রাভেশন হবে না কেন, এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এখন সমস্ত চর্মরোগকে যদি আমরা একই দৃষ্টিতে দেখি, তাহলে কিন্তু চর্মরোগ আরোগ্য হবে না। কোনো চর্মরোগ আছে যেগুলো অল্প সময়ের মধ্যে, অর্থাৎ 2-4 মাস 6 মাসের মধ্যে ভালো হয়। কোনো চর্মরোগ আছে যেগুলো দীর্ঘদিন 5 বছর, 4 বছর, 10 বছর এরকম থাকে। আর কিছু চর্মরোগ আছে যেগুলো সারা জীবন থাকে। এখন আমাদের মনে স্বাভাবিক কারণেই প্রশ্ন জাগাটা স্বাভাবিক যে কোন চর্মরোগ 2-4 মাস 6 মাসের মধ্যে ভালো হবে। যে সমস্ত চর্মরোগে প্রাইমারি সোরা আছে, সেই সমস্ত চর্মরোগ অল্প সময়ের মধ্যে ভালো হবে। সেটা স্কেবিস হতে পারে। আবার যে সমস্ত সিফিলিস রোগ, অর্থাৎ
স্যাঙ্কার যাকে আমরা বলি, সাইকোসিস মায়োজমের ক্ষেত্রে গনোরিয়াল ডিজিজকে আমরা বলি। এই তিনটে মায়োজম যদি প্রাইমারি স্টেজে থাকে তাহলে রোগটা দ্রুত আরোগ্য হবে। এখন প্রথমেই বলেছি যে আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে চর্মরোগে, যে কোনো চর্মরোগে লং পিরিয়ড টাইম লাগে। না, এইখানটা আমাদের ভালো করে বুঝে নিতে হবে অর্গানন এবং ক্রনিক ডিজিজের দৃষ্টিতে। কীরকম না, এই প্রাইমারি স্টেজের যে সমস্ত রোগগুলো, যেমন স্কেবিস বা কোনো ইচ যদি থাকে, সেখানে আমাদের লার্জ ডোজে ওষুধ দিতে হবে, রিপিটেড ডোজে দিতে হবে, অর্থাৎ ঘন ঘন। হ্যানিম্যান যেমন 6th এডিশনে বলেছেন অর্গাননের যে মাইনিউট ডোজ যে ওষুধ দিতে হবে। এখন আমরা হ্যানিম্যানের নির্দেশিত পথে যদি চলি তাহলে দেখব যে হ্যানিম্যান 10 নম্বর গ্লোবিউলস 5 গ্রাম 1 ফোঁটাতে 500 বড়ি সিক্ত করা যায়, এইভাবে তৈরি করতে বলেছেন। এবং সেটার থেকে বা ওই 500 বড়ি থেকে একটি মাত্র বড়ি জিভে দেওয়ার কথা বলেছেন। এখন এই যে প্রাইমারি সোডা বললাম, এই প্রাইমারি সোডার ক্ষেত্রে আমাদের কি করণীয় বা কী করতে হবে? না, প্রাইমারি সোডাতে আমাদের কিন্তু, যেটা আগেই বললাম, লার্জ ডোজে রিপিটেড ডোজে ওষুধ দিতে হবে। অর্থাৎ আমরা ওষুধকে যতটা সম্ভব ডাইলিউট করব, সেটা একটা দানা জলে দিয়ে করব এবং খুব ঘন ঘন, অর্থাৎ ক্রনিক ডিজিজে যেমন আমরা অন্যান্য চিররোগের ক্ষেত্রে একদিন ছাড়া সপ্তাহে একবার বা মাসে একবার এইভাবে প্রয়োগ করি, এই ক্ষেত্রে কিন্তু তা করলে হবে না। এই ক্ষেত্রে 3-4 ঘন্টা অন্তর বা তারও কম সময় এবং বেশি বেশি পরিমাণে, অর্থাৎ একসঙ্গে 2 চামচ 3 চামচ 4 চামচ এইভাবে প্রয়োগ করতে হবে, যতক্ষণ না ওই প্রাইমারি সোডা, অর্থাৎ ওই যে বার্নিং, স্কেবিস এবং তার মধ্যে যে রস পুঁজ যেগুলো জমছে, যতক্ষণ না পুরোপুরিভাবে চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের ওষুধ দিতে হবে। হ্যানিম্যান এই একটিমাত্র ক্ষেত্রে এইভাবে ওষুধ প্রয়োগ করতে বলেছেন। বাকি যে ক্রনিক ডিজিজগুলো আছে সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে প্রয়োগ করা যায় না, যেটা আগেই বললাম। এক্সেপশান এই প্রাইমারি সোডা, প্রাইমারি সিফিলিস বা প্রাইমারি সাইকোসিসের ক্ষেত্রে রিপিটেড ডোজে এবং লার্জ ডোজে প্রয়োগ করতে হয়। এবারে কিছু কিছু চর্মরোগ আছে যেগুলো লং পিরিয়ড, অর্থাৎ 2 বছর 4 বছর 5 বছর সারছে, সময় লাগছে সারতে। এর কারণটা কি না, এই সোডা কিন্তু আর সোডা প্রাইমারি অবস্থায় নেই, এটা সেকেন্ডারি স্টেজে চলে গেছে, পৌঁছিয়ে গেছে। এবং একে যদি এটা কেমন করে এলো না, প্রাইমারি সোডা সাপ্রেসড হয়েছে, সেখানে আমরা
ওই চর্মরোগের উপর কোনো রকম বাহ্যিক প্রয়োগ বা অন্য কোনোভাবে রোগটা চাপা দিয়ে রোগীর আভ্যন্তরীণ যন্ত্রসমূহ দিকে ঠেলে দিয়েছি, যেমন হার্ট, লাংস, কিডনি, লিভার ইত্যাদি ইত্যাদি যন্ত্রের। এখন যদি আমরা রুগীটাকে, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে আমরা অনেকে করি কি, চর্মরোগটা স্থানীয় লক্ষণ হিসাবে নিয়ে বা শুধু চর্মরোগের লক্ষণ নিয়ে ওষুধ প্রয়োগ করি। এইটা কিন্তু কখনোই যেন আমরা না করি, এটা আমাদের সদা সতর্ক দৃষ্টিতে দেখতে হবে। এবারে টোটালিটি অফ সিমটমস করার পরে দেখা গেল যে তার আভ্যন্তরীণ যে সমস্ত যন্ত্র ক্ষতিগ্রস্ত হতে চলেছিল বা আভ্যন্তরীণ কোনো রোগসমূহ দেখা দিচ্ছিল, সেইটা কিন্তু আমাদের ওষুধ প্রয়োগ করার পরে ওই সেকেন্ডারি সোরা অর্থাৎ চর্মরোগ কিন্তু বাহ্যিকভাবে দেখা দেবে। এইখানটায় হয় কি, আমরা যে গণ্ডগোলটা করি সেটা হচ্ছে যে চর্মরোগ বেরোলো, আবার কিছুদিন পরে দেখা যাচ্ছে যে আবার চর্মরোগ ফিরে এলো। তখন আমরা অনেকে করি কি, ওষুধটা পরিবর্তন করে ফেলি, ভাবি বোধ হয় ওষুধটা আমাদের ওষুধ নির্বাচন ভুল হয়েছে। কিন্তু না, এইভাবে কিন্তু চর্মরোগগুলো বারবার বাহ্যিকভাবে দেখা দেবে। আপনার নির্বাচিত ওষুধ ঠিক আছে, তবে যদি শরীরের অভ্যন্তরীণ যন্ত্রসমূহ ভালো হয় বা অন্য কোনো দুরারোগ্য ব্যাধি আরোগ্যের পথে যেতে থাকে, তাহলে কিন্তু আলাদা কোনো ওষুধ দেবেন না, ওষুধ কোনো পরিবর্তন করবেন না। সেই ওষুধ নির্বাচন সেকেন্ড প্রেসক্রিপশান হিসাবে দেবেন এবং প্রয়োজন হলে পরবর্তী সপ্তাহে দেবেন। এই সময় এইভাবে দেখা যাবে বারবার চর্মরোগ বাহ্যিকভাবে শরীরের বাইরে দেখা যাচ্ছে শরীরে এবং বারবার চলে যাচ্ছে অল্প সময়ের জন্য। হয়তো দেখা যাবে 15 দিন 20 দিন বা 1 মাস পরে আবার চর্মরোগ দেখা দিল। আপনি ভাবছেন যে ওষুধ ভুল হয়েছে, কিন্তু ওষুধ ভুল হয়নি। যদি আবার বললাম, খুব ভাইটাল জায়গা, যে যন্ত্রগত যে ত্রুটি দেখা দিয়েছিল সেগুলো যদি ভালো হতে থাকে, তাহলে কিন্তু ওষুধ পরিবর্তন করবেন না। এবারে কিছু কিছু চর্মরোগ আছে যেগুলো দীর্ঘদিন, বছরের পর বছর আছে, 10 বছর 15 বছর, কিন্তু রোগীর কোনো কষ্ট নেই। রোগী বলছে যে আমি এই চর্মরোগগুলো থাকলে ভালো থাকি, এইগুলোকে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে না, এগুলো যতদিন পারে থাকুক। দেখা গেছে অনেক সময় যে কিছু কিছু রোগীর ক্ষেত্রে এই চর্মরোগ সারা জীবন থেকে যায়, কিন্তু কোনো ক্ষতি করে না। এবারে যেটা বলবো, আমি আমার বাবার একটা দেখা রোগীর কথা বলি, যার বহু রোগী এরকম আছে, বহু উদাহরণ দেওয়া যেতে পারে, কিন্তু এই রোগীটার বলার কারণটা কি সেটা একটু পরে বলছি। এই রোগীটার হাঁপানি ছিল এবং ওষুধপত্র দেওয়ার পরে তার গায়ে চর্মরোগ বেরিয়ে আসে, কিন্তু হাঁপানির সমস্ত কষ্ট চলে যায়। যাই হোক, তিনি হাঁপানি থেকে একরকম মুক্তি পেলে, রোগীও খুব খুশি।
কিন্তু চর্মরোগগুলোর জন্য দেখতে বাজে এবং আশেপাশের মানুষজন যখন তাকে একটু অবহেলা বা অবজ্ঞাসূচক চোখে তাকাতে লাগলো, তখন তিনি ট্রপিক্যালে গিয়ে চর্মরোগটা কমিয়ে আনলেন। একরকম চলেই গেল। পরবর্তীকালে দেখা গেল যে তার শ্বাসকষ্ট আবার ফিরে এসছে। যাই হোক, এই সময় তিনি আসেন আমার বাবার খোঁজে, কিন্তু বাবা তখন মারা গেছে। আমাকে বলছেন ডাক্তারবাবু, আপনি তো তখন বাবার সাথে ট্রিটমেন্ট যখন আমার করে তখন তো আপনি ছিলেন, তা আমার চর্মরোগটা না বের করে কি আপনি আমার এই হাঁপানিটা ভালো করতে পারবেন? তা আমি তাকে বললাম, দেখুন, তিনি যা বলেছেন তার বাইরে অন্য কোনো কথা খাটবে না। আর যখন বারবার আমাকে অনুরোধ করতে লাগলো, তখন আমি হাত জোড় করে বললাম, দেখুন, রোগী আরোগ্য করা এটা আমাদের ধর্ম, কিন্তু আমাদের নীতি বহির্ভূতভাবে যদি আমরা আপনার ট্রিটমেন্ট করতে যাই তাহলে কিন্তু আপনারই ক্ষতি হবে, এই ক্ষতি করতে পারবো না। যাই হোক, তিনি এই চর্মরোগ আবার বার হতে পারে এই শর্তে তিনি রাজি হলেন না, আমাদের কাছে ট্রিটমেন্ট করতে চলে গেলেন। কিছুদিন পরে তিনি ওই শ্বাসকষ্টে মারা গিয়েছিলেন। আমাদের হোমিওপ্যাথিক নীতি এইটুকুই বলে, যদি আমরা তার ওই হাঁপানিজনিত কারণে যদি ট্রিটমেন্ট করতাম, চর্মরোগটা যদি বাইরে থাকতো, তাহলে মনে হয় তিনি এত দ্রুত মৃত্যুর দিকে এগিয়ে যেতেন না। এবারে আসি অন্য প্রসঙ্গে, যে এই যে প্রাইমারি সাইকোসিস সম্পর্কে আমরা এত কথা বললাম, এবারে যদি প্রাইমারি সিফিলিস যে স্যাঙ্কার, সেখানে কিন্তু ওই একইভাবে সেখানে যদি সিপিলিনাম হয় বা কোনো অ্যান্টিসিপিলেটিক ড্রাগ আছে, সেটাও কিন্তু যত ডিপ অ্যাক্টিং ড্রাগ হোক না কেন, এই ক্ষেত্রে কিন্তু লার্জ ডোজে, রিপিটেড ডোজে আমাদেরকে দিতে হবে। এই একই কথা সাইকোসিসের ক্ষেত্রেও প্রযোজ্য। আর এ প্রসঙ্গে যাচ্ছি না, ওই একটা কথা বলতে হবে বারবারই, যে চর্মরোগটা ট্রিটমেন্ট করা অত্যন্ত কঠিন, এবং অর্গানন অফ মেডিসিন এবং ক্রনিক ডিজিজকে নিয়ে যদি আমরা খুব ভালোভাবে ভাবনা চিন্তা না করি, তাহলে কোনো চর্মরোগী ভালো হবে না। এইরকমভাবে দেখেছি যে দাঁত, একজিমা, এটা যেটা ক্রনিক ডিজিজে বলা আছে, এই চর্মরোগগুলো কিন্তু সেকেন্ডারি ফর্মে আছে, স্টেজে আছে। এগুলো কিন্তু কখনোই চট করে বা ভালো হবে না, এবং এই সেকেন্ডারি সোরা কিন্তু একেবারে এটা একেবারে বেরোবে না স্কিনের উপরে, মাঝে মাঝে মিলিয়ে যাবে। আবার মুশকিলের ব্যাপার হচ্ছে, এটা কিন্তু আপনাকে মিলিয়েও যাবে না যতক্ষণ না হোমিওপ্যাথিক্যালি দৃষ্টিতে ওষুধপত্র পড়ছে। এবং এটা আমরা বারবার বাড়া কমা, অর্থাৎ হোমিওপ্যাথিক আভ্যন্তরীণ ওষুধ প্রয়োগের ফলে বারবার হ্রাস বৃদ্ধি লক্ষ্য করতে থাকব।
এই যে ঘটনাগুলো বলছি বা উদাহরণ দিলাম রোগীর, এটা কিন্তু প্রত্যেক চিকিৎসকই লক্ষ্য করেছেন। আর চর্মরোগকে ভালো করতে গেলে, চর্মরোগকে আরোগ্য করতে গেলে রোগী এবং চিকিৎসক উভয়কেই ধৈর্য ধরতে হবে। রোগটা, তার প্রগনোসিস, ভাবি ফল সম্পর্কে আমাদের জানতে হবে। এখন আমরা রোগটা কতদিনে ভালো হতে পারে বা কিভাবে রোগটা আসা যাওয়া করবে বা কমা বাড়া করবে, এইটা যদি না আমরা লক্ষ্য রাখি তাহলে কিন্তু কখনোই কোনো চর্মরোগ কেন, কোনো রোগই আমরা কিন্তু ভালো করতে, আরোগ্যের দিকে নিয়ে যেতে পারবো না। এখন আমরা অনেকেই বলি বা আজকে হোমিওপ্যাথির প্রসারের জন্য আমরা জেনে গেছি যে হোমিওপ্যাথিতে চর্মরোগ বার করে এবং শরীরের মধ্যে আভ্যন্তরীণ যে সমস্ত কষ্ট থাকে সেগুলো ভালো হয়। এতো আমরা জেনেছি, কিন্তু এই কঠিন কাজটা, এই জটিল কাজটা অর্থাৎ চর্মরোগ আরোগ্য করা জন্যে আমরা আমাদের খেয়াল খুশি মতো, নিজেদের ইচ্ছা মতো ক্রমাগত যদি ওষুধ পাল্টাতে থাকি এবং এক চিকিৎসক থেকে আরেক চিকিৎসকের কাছে ক্রমাগত যাচ্ছে আর ওষুধ পাল্টিয়ে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু তাকে দর্শন শিক্ষায় শিক্ষিত করতে হবে। এই চর্মরোগ চাপা পড়লে তার কি ফল, কোন চর্মরোগ কতদিনে ভালো হতে পারে এবং কোনগুলো সারা জীবন থাকলেও রোগীর কোনো ক্ষতি হবে না, এই সম্পর্কে কিন্তু রোগীকে ওয়াকিবহাল করতে হবে। তবেই হোমিওপ্যাথি এগিয়ে যাবে। হোমিওপ্যাথিতে চর্মরোগ নির্মূল হবে। এবারে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে শুধু কি অ্যান্টিসেপ্টিক ওষুধ দিয়ে গেলেই কিন্তু চর্মরোগ ভালো হবে, এটা আমাদের কাছে প্রথম প্রশ্ন। অনেকে আছে বা অনেক রুগীরাও বলে, দেখবেন যে ও চর্মরোগ বেরিয়েছে, সালফার দিয়েছেন, সেই জন্যে চর্মরোগ বেরিয়েছে। এখন ঘটনা হচ্ছে কি, অনেক চিকিৎসকও করেন, চর্মরোগ চাপা পড়ে গেছে, সালফার দিতে হবে। এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, যদি পেশেন্ট অ্যাজ হোল শরিক হয় সেই ক্ষেত্রে কোনো অ্যান্টিসেপ্টিক ড্রাগ দেওয়া হবে, ঠিক আছে, কিন্তু পেশেন্ট যদি সিফিলিটিক বা সাইকোটিক হয় সেই ক্ষেত্রে অ্যান্টিসিফিলিটিক ড্রাগ বা অ্যান্টিসাইকোটিক ড্রাগ যতক্ষণ না আমরা দিচ্ছি ততক্ষণ কিন্তু ওই চর্মরোগ বাইরে বেরিয়ে আসবে না। এটা অনেকেই দেখেছেন, নেটটাম সাল্ফ দেওয়ার পরে তার চর্মরোগ বাইরে বেরিয়ে এসছে। মেডোরিনাম, থ্রোজা এই সমস্ত ওষুধ খাওয়ার পরে, সিফিলিনাম এই সমস্ত ওষুধ খাওয়ার পরে তার চর্মরোগ বাইরে বেরিয়ে এসছে। তাহলে এখানে ঘটনাটা কি হলো, নিশ্চয়ই রোগীর মধ্যে ওই অ্যান্টিসিফিলিটিক ট্রিটমেন্টের দরকার বা অ্যান্টিসাইকোটিক ট্রিটমেন্টের দরকার। বর্তমান দিনে আমরা শুধু সিফিলিস, শুধু সাইকোসিস পাই না বললেই হয়। এটা হচ্ছে মিক্সড মায়াজমের যুগ। দেখা যাবে
যে সোরা হয়তো সিফিলিসের সাথে যোগ হয়ে আছে, অথবা সাইকোসিসের সাথে, অথবা তিনজনে একত্রেই আছে। তাহলে এইখানে ট্রিটমেন্টটা কী হবে? অন্যান্য যে ক্রনিক ডিজিজে আমরা ট্রিটমেন্ট করি, যেমন এই ক্ষেত্রেও ট্রিটমেন্টটা সেই রকমই হবে। যে মায়োজমটা ক্লিয়ার্ড আপ কন্ডিশনে থাকবে, অর্থাৎ অ্যান্টিসিপিলিটিক ড্রাগের প্রয়োজন হলে তাকে অ্যান্টিসিপিলিটিক ড্রাগ দেওয়া হবে। এইরকম অভিজ্ঞতা প্রকৃত হোমিওপ্যাথিদের কাছে বহু আছে। যেমন ধরা যাক সোরাইসিসের ক্ষেত্রে, সোরাইসিস অন্য কোনো ট্রিটমেন্টে ভালো হয় না, হোমিওপ্যাথিতেও সত্যিই কি ভালো হয় না? এ নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন আছে। সোরাইসিস ভালো হয়, এগুলো অনেক হোমিওপ্যাথরা দেখেছে। তাহলে সেখানে একটা লং টার্মের ট্রিটমেন্ট প্রয়োজন, কারণ ওই সোরাইসিস আর কিন্তু প্রাইমারি স্টেজে নেই, সেকেন্ডারি স্টেজে আছে। এটা আমাদের ভাবতে হবে। যখন এই সমস্ত রোগগুলো সেকেন্ডারি স্টেজে চলে যায়, তখন সত্যিই আরোগ্য করা কঠিন। এই সোরাইসিস আপনি সম্পর্কে যদি রোগীর মধ্যে একটা ধারণা তৈরি করে দিতে পারেন, তাহলে দেখবেন যে ওই যে লং টাইম ট্রিটমেন্টের প্রয়োজন, রোগী কিন্তু আপনাকে ব্যস্ত করবেন না। আবার সামান্য সোরা, সামান্য কোনো প্রদাহ বা কোনো স্কেরিস আপনি যদি বলেন যে হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে শুধু বাইরে বের করে দিচ্ছি আর রোগী দিন রাত ছটফট করছে জ্বালা যাতনায়, সেখানে আপনি যদি 2 বছর 4 বছর 1 বছর সময় নেন বা বলেন, তাহলে রোগী তো কখনোই ওই সময় পর্যন্ত ওই কষ্ট সহ্য করতে পারবে না। এবং এতে কি হবে? হোমিওপ্যাথি অপযশ হবে, দুর্নাম হবে। সেদিকটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে কোন ধরনের চর্মরোগ কত সময় নিতে পারে। এটা আমরা যদি বুঝতে পারি, অর্গাননের দৃষ্টিতে বুঝতে পারি, তাহলে কিন্তু চর্মরোগ আরোগ্য করা কষ্টসাধ্য হলেও, সোরাইসিসের মতো রোগ আরোগ্য করা কষ্টসাধ্য হলেও আমরা বেশিরভাগ ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারব, বা অন্তত এইটুকু করতে পারবো যে ওই সোরাইসিসের রোগীকে আরোগ্যের দিকে ঠেলে দিতে পারবো, যার অন্য কোনো পদ্ধতিতে ভালো হয় না, এবং চাপা পড়লে রোগীটার মারাত্মক ক্ষতি হয়। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যা বললাম সেই দিকে কিন্তু সঠিক দৃষ্টি দেব। দিলে কি হবে না, অনেক সময় অনেক ওষুধের প্রতি আমাদের পক্ষপাতিত্ব থাকে। ক্রমাগত এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম, যে কথাগুলো, ক্রমাগত অ্যান্টিসবিক ওষুধ দিয়ে যাচ্ছি, রোগটাও ক্রমশ বেড়ে যাচ্ছে। রোগীদের এমন ধারণা হতে পারে, বা এটা যে চিকিৎসকের ভুল সেটা তো আর রোগীরা বুঝতে পারছে না, শুধু বাইরে বের করে দেওয়া হচ্ছে। শুধু বের করলে তো হবে না। রোগী যদি অন্তরে সুস্থ অনুভব না করে, তাহলে
সেখানে আমাদের কি করণীয়, আমাদের কি করতে হবে? হ্যানিম্যান নির্দেশিত পথে কি বলা আছে সেই নিয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে। তবেই সোরাইসিস বা দাঁত, একজিমা, এই সমস্ত রোগগুলো, চর্মরোগগুলো যতই কঠিন হোক না কেন চিকিৎসা করা, আরোগ্য করা, হোমিওপ্যাথিতে কিন্তু আরোগ্য হয়। এর চর্মরোগের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কোনো একটা রোগ, চর্মরোগ নির্দিষ্ট কোনো সময় অন্তর দেখা দিচ্ছে। হয়তো দেখা গেল কোনো একটা চর্মরোগ বর্ষার সময় দেখা দিচ্ছে, গরমের সময় দেখা দিচ্ছে, গ্রীষ্মকালে। তাহলে যে সময়টা তার চর্মরোগগুলো থাকছে না বা খুব কম কষ্ট থাকছে, সেই সময় কিন্তু তাকে আমরা ওষুধ প্রয়োগ করব। এইভাবে আমরা 2-4টে সিজন, মানে 2 বছর 4 বছর যদি ট্রিটমেন্ট করি, তাহলে কিন্তু ওই রোগীটা চর্মরোগ থেকে যেমন মুক্তি পাবে, আবার অন্য কোনো চিকিৎসা পদ্ধতিতে চলে গিয়ে আমাদের ভুলের জন্য চলে যাওয়ার জন্য সেই রোগীটার বিষম ক্ষতি হয়। কারণ অন্য চিকিৎসায়, অন্য পদ্ধতির চিকিৎসাতে কখনোই চর্মরোগ আরোগ্য হয় না, সেখানে শুধুই সাপ্রেশন হয়, রোগটার চাপা পড়ে। কোনোভাবেই চর্মরোগ চাপা দেওয়ার চেষ্টা যেন আমরা না করি, এইটুকু সর্বদাই যেন আমাদের স্মরণে থাকে।